হিয়া শান্ত হলে উজান হিয়াকে নিয়ে রুমে আসে। এসে হিয়াকে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। ঝিনুক আর সন্ধি এই মুহূর্তে কোনো কথা না বলে হাতের ইশারায় শ্রাবণকে নিয়ে বাহিরে যেতে বলল। সন্ধি ঝিনুক আর শ্রাবণকে নিয়ে বাহিরে চলে যায়। উজান আলতো করে হিয়ার মাথার কাছে গিয়ে বসে গাটে একটু হেলে দিয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হিয়া কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে নিয়ে উজান হিয়ার গায়ে কম্বলটা ভালো করে মুড়ে দেয়। উজান হিয়ার মাথায় বিলি কাটতে থাকে। একটা সময় পরে হিয়া গভীর ঘুমে ঢলে পড়ে। হিয়া, ছোট থেকে বাবা মাকে হারিয়ে এতটা সাফার করেছি, আর আমার কাছে তো সব কিছু ছিল, আছে, মোস্ট ইম্পর্টেন্ট মা আছে আমার পাশে। আর আমি কি না আজ মার সাথে এভাবে, না, আমি মোটেও কাজটা ঠিক করিনি আজ। মা কতটা কষ্ট পেয়েছে আমার ব্যবহারে কে জানে। আমারই বা কী দোষ? আমি তো ওই লোকটাকে নিজের বাবা হিসেবে মানি না, তার জন্য তো আমি। উজান ওর ফোন বের করে সাথে সাথে ওর মাকে একটা ফোন দেয়। কি চাই তোর? কিসের জন্য ফোন দিয়েছিস তুই আমাকে? আই অ্যাম সরি মা, আমার তখন তোমার সাথে ওভাবে কথা বলাটা উচিত হয়নি। কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। আমি ডক্টর সমরেশ সাহেরিয়াকে ফোন করলে তুমি খুশি হবা? তুই ফোন করবি না আমি জানি। যদি এতে তুমি আমাকে ক্ষমা করো তাহলে আমি ওই লোকটাকে ফোন করব, এতে খুশি তুমি? তুই সত্যি সত্যি তোর বাবাকে? হ্যাঁ, আমি সময় করে ওনার সাথে কথা বলে নেব। রাখছি এখন, কাজ আছে আমার। ঠিক আছে, মন দিয়ে পিকনিকে মজা কর। কিছু প্রয়োজন হলে আমাকে বলিস, আমি সমরেশকে বলে সব পাঠিয়ে দেব। উজান ফোন কেটে দিলে হিয়াকে একবার চোখ ভরে দেখে নিয়ে বাহিরে বেরিয়ে ঝিনুক ভেতরে এসে হিয়ার পাশে থাকতে বলে। রাত তখন 9টার কাছাকাছি। লনের মধ্যে ফায়ার পিট জ্বালিয়ে সবাই গোল হয়ে বসে যে যার মতো গল্প করছে। কেউ ছবি তুলছে, কেউ বা লনের চারিপাশে হাঁটাহাঁটি করছে। সন্ধ্যার ঝিনুকের এক প্রকার জোর করে ঘুম থেকে ওঠে। হিয়াকে তাদের সাথে সোজা নিচে নিয়ে চলে আসে। আমার জন্য শুধু শুধু তোকে আর আপুকে এতটা সাফার করতে হলো। সাফার ও কিছু না, কিন্তু যা ভয় পাইয়ে দিয়েছিলি তুই, ভাই রে, তুই রক্ত দেখে এরকম কেউ করে? ভাগ্যিস হিয়া ডক্টরি পড়নি, না হলে তো হয়েই যেত, অবস্থা পুরো শেষ। যা বললা আপু। ওটা তুষার না রে? গিটার নিয়ে? গিটার পেলো কোথায় ও? সাথে করে নিয়ে এসেছে হয়তো ভাইয়া। বাসে তো বসেছিল আমার পাশে, কোথায় দেখলাম না তো তখন যে ওর সাথে। কি জানি, হয়তো এখানে কারো থেকে জোগাড় করেছে। সেটা হতে পারে। তাহলে এমন ভাঙা গলায় এই পাগলটার বিশ্রী গান শুনতে হবে? হায় রে, সন্ধ্যের ভয়টাই সত্যি হয়। তুষার গিটার তুলে উদমে নাচতে নাচতে মাঝে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে। আর তুষারের ওরকম গান শুনে সবাই হেসে হেসে পুরো কাঁপা কাঁদত। তুষার আর একটা মেয়ে গান গিয়ে উঠলে সবাই জেদ ধরে বসে। তারা এখন তাদের সবার উদ্দেশ্যে উজান সাহারিয়ার এর গান শুনবে। সন্ধ্যা আর ঝিনুক হিয়া আর শ্রাবণের জন্য খাবার আনলে হিয়া না খেয়ে আগে শ্রাবণকে আস্তে আস্তে খাওয়াতে শুরু করে। হিয়া এখন একটাই চিন্তা মাথায় কাজ করছে, যেভাবেই হোক সে নির্দোষ, এটা তাকে প্রমাণ করতেই হবে। তো হবেই, কিন্তু হিয়াকে কিছুই করতে হয়নি, যা করার উজান এসে করে ফেলেছে। এদিকে সবাই যে যার মতো রিসোর্টের বাহিরে গিয়ে ওই রেস্টুরেন্টটার যার লাঞ্চ করার স্যার আর মানা করেনি, শেষ অবধি টাকাটা তো পাওয়াই গেছে, তাহলে আর চিন্তা কিসের। কিন্তু হেড স্যারের আদেশ করে সবাই যেন খেয়ে বেশি ঘোরাঘুরি না করে সন্ধ্যা নামার আগেই রিসোর্টে হাজির হয়ে। এদিকে উজান আধ ঘন্টার মধ্যে সব কাজ ফেলে এসে রিসোর্টে আসতেই সন্ধি আর ঝিনুকের লনে ডেকে পাঠায়। সন্ধি আর ঝিনুকের কাছে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে সেই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে উজান। এখন ঠিক কিভাবে হিয়াকে নির্দোষ প্রয়োগ করবে তাই ভাবতে থাকে। একটা দীর্ঘশ্বাস টেনে উজান ঝিনুককে হিয়ার কাছে পাঠিয়ে দিয়ে সন্ধিকে নিয়ে রিসোর্টের ম্যানেজ সিস্টেম
রুমে আসে। উজানের উদ্দেশ্য ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ, কিন্তু দুর্ভাগ্যবশত স্যারদের ফ্লোরের সিসিটিভিটা আগে থেকেই কেউ নষ্ট করে রেখে দিয়েছে। এখন কি করবি? এই সিসিটিভি ফুটেজ দেখে তো অন্তত কিছু একটা। আমি হিয়াকে এত সহজে সবার অপমান সহ্য করতে দিতে পারবো না সন্দীপ। হিয়াকে আমি নিয়ে এসেছি, হিয়া তো এটাও জানে না যে স্কলারশিপ প্রাপ্য কোনো স্টুডেন্টের জন্য পিকনিকের টাকা মকুব করা থাকে না। এরকম কোনো রুল আদৌ আছে কি না? আমি তো মিথ্যে বলে হিয়াকে আর শ্রাবণকে আমি পিকনিকে নিয়ে এসেছি সন্দীপ। এখন তো মনে হচ্ছে কোনো আমি। শান্ত হ, ঠিক কিছু প্রমাণ আমাদের সাথে আসবে, তুই বিশ্বাস রাখ। আচ্ছা সন্দীপ, একটা কথা বল, তুই তো তোদের রুমে লক করে হিয়া, ঝিনুক সবাইকে নিয়ে নিচে লনে দাঁড়িয়ে স্যারদের জন্য ওয়েট করছিলি, তাই তো? হ্যাঁ। তাহলে তোদের রুমে ঢুকে টাকাটা হিয়ার ব্যাগে রাখলো কে? লকের চাবি তো তোর কাছে ছিল তাহলে। তুই কি বলতে চাইছিস? কেউ এক্সট্রা চাবি দিয়ে লক খোলে? হ্যাঁ, এছাড়া তো আমি তোদের রুমে ঢোকার আর কোনো ওয়ে দেখছি না। তুই বল, এতটুকু সময় টাকাটা কেউ? রুমের এক্সট্রা চাবি? অবশ্যই, এখানকার ম্যানেজমেন্টের কোনো স্টাফকে দিয়ে কেউ তোদের রুমে। দেখ, এটা যে পুরোটাই নীলিদের কাজ, এর ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমারও নেই। আচ্ছা, রিসেপশনের সিসিটিভিটা একটু চেক কর তুই। রিসেপশন থেকে কে চাবি দিয়ে ওদের? সন্ধ্যা আর উজান মিলে সিসিটিভি ফুটেজ এবার ভালো করে চেক করতে গিয়ে দেখে নিধিকে এই রিসোর্টের একটা স্টাফকে কি জানি দিচ্ছে। সিসিটিভিতে স্পষ্ট বোঝা না গেলেও উজান নিশ্চিত স্টাফটা নিধিকে হিয়াদের রুমেরই এক্সট্রা চাবিটা দিচ্ছে। উজান সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেই ওই স্টাফটাকে ধরে নিয়ে এসে তুষারকে দিয়ে ইচ্ছে মতো পিটে হুমকি ধামকি দিলে স্টাফটা এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে সে টাকার বিনিময়ে নিধিকে হিয়াদের রুমের এক্সট্রা চাবিটা দিয়েছিল। তুষার স্টাফের মুখের পুরো জবানবন্দি রেকর্ড করে নেয়। এইদিকে সন্ধ্যার আগে আগে সবাই ঘুরে এসে রিসোর্টে যে যার রুমে ফ্রেশ হতে চলে গেলেই উজান তুষারকে নিয়ে আসে রিসোর্টে। এসে প্রথম কাউকে কিচ্ছু না বলে সোজা নিধির খোঁজে নিধির রুমের কাছে যেতেই দেখে নিধি একটা মেয়ের সাথে ও রুমের থেকে বেরিয়ে ওদের দিকেই আসছিল। নিধি জানে এত বড় একটা ঘটনা, উজান ওকে জিজ্ঞাসাবাদ তো অবশ্যই করবে, তাই সে আগে থেকে এটার প্রিপারেশন নিয়েছিল। নীলিমা ওকে শিখিয়ে দিয়েছিল যে করেই হোক সে মুখ যেন না খুলে, কারণ উজানের কাছে কোনো প্রুফ নেই এটা প্রমাণ করার যে হিয়া নির্দোষ। নিধি, একটু দাঁড়া, আমার কিছু কথা আছে তোর সাথে। হ্যাঁ বল না, কি বলবি? নিপা, তুমি যদি একটু। নিপা বলে মেয়েটা চলে গেলে উজান নিধিকে নিয়ে বড় করিডোরটার সামনে আসে। তুষার আগে থেকে ওখানে দাঁড়িয়েছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার তো সময় নেই। আগে তো এই উজানের সময়ের জন্য তোরা সবসময় পড়ে থাকতি, আজ হঠাৎ এত পরিবর্তন? পরিবর্তনটা তো তোরাই আনছিস তো স্যার। তুষার একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে উজান পাশ থেকে একটা সিগারেট ধরিয়ে নিধির মুখের সামনে ধোঁয়া তুলতে শুরু করে। উজান মাঝে মাঝে স্মোকিং করে, বাট সেটা একান্তই গোপনে বা ফ্রেন্ড সার্কেলরা আড্ডায় থাকলে, কিন্তু মেয়েদের সামনে না। এটা কি ধরনের অসভ্যতামি উজান? অসভ্যতামি তো কেবল শুরু করলাম, তোরা যা করেছিস এরপর তো এরকম আরো অনেক অসভ্যতামি আমার তোদের সাথে করতে ইচ্ছে করছে। কিন্তু কি বলতো, আমি বা তুষার কেউ এখনো তোদের লেভেলের অসভ্য হতে পারিনি। মুখ সামলে কথা বলো উজান, এসব বলার জন্য তুই আমাকে ডাকছিস? না, সোজাসুজি সবটা স্বীকার করলে আমি তোর নাম সবার সামনে আনবো না, কিন্তু তুই যদি কোনোভাবে চালাকি করতে চেষ্টা করিস তাহলে কিন্তু আমি। কি স্বীকার করার কথা বলছিস তুই? মামুন, স্টাফকে জানিয়ে কত টাকা দিয়েছিলে হেয়ার রুমের এক্সট্রা চাবিটা নেওয়ার জন্য? উজান তুই? 20,000 টাকা, তাই তো? তোর মাথা ঠিক আছে? কি বলছিস? কোনো হুঁশ আছে তোর? উজান কিচ্ছু বলার আগে তুষার সেই স্টাফের জবানবন্দিটার ভিডিও রেকর্ডটা নিধির সামনে তুলে ধরতেই নিধি পুরো ঠান্ডার হয়ে ওখানে কাঁপা কাঁপা শুরু করে। শুধু সেই ভিডিওটা না, তুষার সিসিটিভি ফুটেজের ভিডিওটাও নিধির সামনে তুলে ধরলে নিধি পুরো হতবাক হয়ে
ওখানে তুতলাতে শুরু করে। এখনো তুই চুপ করে থাকবি? তুই আমাকে সব বল, আমি শুধু হেড স্যারকে বলে হেয়ারও 1 মাসের সাসপেন্ডটা উইথড্র করবো জাস্ট। আর তুই যদি তুই কিছু স্বীকার না করিস, তখন আমি সবাইকে জড়ো করে তোরা ঠিক যেভাবে হিয়াকে অপমান করেছিলি ঠিক সেভাবেই তোদের সবার সামনে তোকে আর তোর সাথে থাকা সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে 1 মাস কেন, আমি তোদের পুরো লাইফের জন্য সাসপেন্ডের ব্যবস্থা করব। না। আর ঘটনাটা তোর বাড়ি পর্যন্ত পৌঁছালে কি হবে একবার ভেবে দেখেছিস কখনো? দেখ, এতগুলো প্রমাণ যখন আমরা অ্যারেঞ্জ করতে পারছি তখন বাকিটাও ঠিক হয়ে যাবে। তবে আমার মনে হয় এই প্রমাণগুলোই যথেষ্ট আমাদের জন্য। কি উজান, ঠিক তো? আমি যদি সব স্বীকার করি তাহলে তুই এখানেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিবি তো কোনোভাবে আমার বাড়ি অবধি কথাটা? তুই বল তো আগে। শুধু শুধু অন্যের চামচাগিরি করে তুই যদি এখন তোর ফিউচারটা নষ্ট করতে চাস তাহলে আর আমরা এখানে। আমি বলছি সবটা। উজান আর তুষার কথার জালে ফাঁসিয়ে নিধিকে দিয়ে সব ঘটনা বলে নেয়, কখন ওরা কিভাবে। আর তুষার গোপনে ফোন সেট করে নিধির বলা সব কথা ভিডিও করে নেয় নিমিষে। নিধির থেকে সব শুনে নিয়ে উজান নিধিরকে ওখান থেকে চলে যেতে বলে আর নিধিকে বলে সে যেন এই কথাগুলো এখন কাউকে না বলে। নেক্সট কি করবি ভেবেছিস? কঠোর কণ্ঠে। তুই এখন সবাইকে গিয়ে লনে জোর কর। ঠিক তখন যেভাবে সবাই লনে জোর হয়েছিল, এভরি টিচার এভরি স্টুডেন্ট যারা যারা ওই সময় ওইখানে উপস্থিত ছিল তুই সবাইকেই আসতে বল। ঠিক আছে, আমি আগাচ্ছি, তুই আয়। তুষার উজানের কথা মতো সবাইকে এক জায়গায় জড়ো করে। তখন যেভাবে সবাই এক হয়ে লনে দাঁড়িয়েছিল, স্যাররা কেউ উজানের এই ডেকে আনার কারণ বুঝতে পারে না। সবাই নিজেদের মধ্যে কথা বলা বলি শুরু করে। এদিকে সবাই জড়ো হলে উজান হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে হিয়ার রুমে ঢুকে শ্রাবণকে খুঁজতে শুরু করে। ঝিনুক সন্ধি তখন বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল আর হিয়া শ্রাবণের পাশে শুয়ে দুপুরে ঘটে যাওয়া সেই ঘটনাটা বারবার ভেবে যাচ্ছিল। শ্রাবণ ওঠো, ওঠো শ্রাবণ। কি করছেন আপনি? কেন ওর কাঁচা ঘুমটা এইভাবে নষ্ট করছেন? শ্রাবণ উঠো বলছি। ঘুম থেকে শ্রাবণকে একটানে তুলে উজান। ঘুম ঘুম চোখে শ্রাবণ চোখ খুলে উঠে বসতেই উজান শ্রাবণকে কোলে তুলে নেয়। আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাইয়া, ও কেবলই একটু ঘুমালো, আপনি কেন ওকে? সন্ধি, গেট ভালো করে লক করে নিচে আয় ফার্স্ট। উজানে এক হাতে শ্রাবণকে কোলে নিয়ে আরেক হাতে হিয়ার হাত ধরে হিয়াকে টানতে টানতে লনে সবার মাঝখানে এনে দাঁড় করিয়ে দেয়। উজানের পেছন পেছন আসে ঝিনুক আর সন্ধি। কি হয়েছে উজান, তুমি আমাদের সবাইকে এভাবে? বলছি স্যার। উজান হেড স্যার থেকে শুরু করে সবাইকে এক এক করে সব ঘটনাগুলো খুলে বলে। উজানের কথা শুনে সবাই তো পুরো শকড। উজানের আদেশে তুষার মামুন স্টাফকে নিয়ে এসে হেড স্যারের সামনে সব বলে দিতে বললে স্টাফ তার চাকরি হারানোর ভয়ে সব স্বীকার করে দেয়। স্টাফ সব স্বীকার করলে তুষার হেড স্যারকে এবার নিধির স্বীকারোক্তিমূলক ভিডিওটা দেখাতেই সবার মাথায় যেন এক একটা বাজ পড়তে শুরু করে। তার মানে এটা একটা সাজানো পূর্ব পরিকল্পনা ঘটনা ছিল। হেড স্যার মানুষটা প্রচণ্ড ভালো, কিন্তু একবার খেপে গেলে তাকে থামানো বেশ মুশকিল হয়ে যায়। এসব কি নিধি? ক্যান ইউ এক্সপ্লেন আস? স্যার, আমি আসলে সত্যিটা আমি শুনতে চাই নিধি। ঝাড়ি দিয়ে উচ্চ কণ্ঠে। স্যার, এই ঘটনাটা সব প্রি প্ল্যান ছিল। আমি রাহিসা নীলিমা মিলে আমি শ্রাবণকে বলেছিলাম আপনার রুমে কফি দিয়ে আপনাকে ডাকতে। শ্রাবণ কফি দিয়ে আপনার রুম থেকে বেরিয়ে আসতে রাইসা গিয়ে আপনার ব্যাগ থেকে আর নীলিমা সেই টাকা স্টাফের থেকে নেওয়া চাবিটা দিয়ে লক খুলে ইয়ার ব্যাগে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ইচ্ছে করে এসব করিনি। নীলিমার কথা শুনে আমি। নিধি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললে ঘটনাস্থলে একটা হইচই তৈরি হয়ে যায়। সবাই নিধি, রাইসা, নীলিমাকে নিয়ে চিৎকার শুরু করে। হেড স্যার লজ্জায় কি থেকে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। কিন্তু উজান সব কিছু প্রমাণ করার পরও থেমে থাকে না।
সে সবার মাঝে চিৎকার করে ওঠে, শ্রাবণকে নিয়ে মাঝে দাঁড়িয়ে যায়। শ্রাবণ জুতো খোল, শুনতে পাসনি আমি তোকে কি বললাম? জুতো খোল শ্রাবণ। সব আপনি কি বলছেন ভাইয়া? শ্রাবণ জুতা খুলে কি করবে? তোকে আমি কি বললাম শ্রাবণ, তুই শুনতে পাসনি? না শ্রাবণ, একদম ওনার কথা তুই শুনবি না। কি 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 করতে কি চাইছেন আপনি? স্যাররা আছে, স্যাররা সব বুঝে নেবে। আপনি প্লিজ স্যার ব্যাপারটা। শ্রাবণ বেচারা এখন পড়ে গেছে দোটানায়। তার টুকুর টুকুর চোখ দিয়ে সে একবার তার বুবুকে দেখছে, তো একবার তার ভালো ভাইয়াকে। কার কথা শুনবে সে এখন? শ্রাবণ জুতা খুলতে দেরি করছে দেখে উজান নিচে নিচে বসে শ্রাবণের পা থেকে জুতা খুলে নেয়। কি করছেন আপনি? শ্রাবণ ধর জুতা, আর এই সব কয়টার মুখে ছুঁড়ে। উজানের কথায় উপস্থিত সবাই চোখ বড় বড় করে তাকিয়ে ওঠে। উজানকে এর আগে এরকম করে রাখতে কোনো স্যার ম্যাডাম বা তার ফ্রেন্ডরা কেউ দেখেনি। এটা বাড়াবাড়ি হয়ে যাবে উজান, বাদ দে। কিসের বাড়াবাড়ি তুষার? যখন ওরা এই বাচ্চা ছেলেটার সাথে এইসব করতে একবারও ভাবেনি, সেখানে এটা তো খুবই সামান্য একটা প্রাপ্য তাদের। আমরা তো আর ওদের মতো অসভ্য না, বল তুই একটু শান্ত হ। রাগে উজান হাতে থাকা জুতোগুলো হিয়ার পায়ের কাছে ছুঁড়ে মারে। আপনাদের উচিত নয় কি স্যার যে আপনারা সবাই হিয়া আর শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে নিন? সাহেলা ম্যাম, শুনলাম আপনিও নাকি এইসবে ইনভয়েড ছিলেন, তো আপনি কিছু বলবেন নাকি? আমি উজান কিছু বলার আগে সালেহা ম্যাম হিয়ার হাত ধরে এসে ক্ষমা চেয়ে নেয়। সালেহা ম্যামের পাশাপাশি আরও অনেক স্যার ম্যাডামরা হিয়ার কাছে ক্ষমা চেয়ে নিলে হেড স্যার নীলিমাদের এবং সালেহা ম্যাডামের শাস্তিস্বরূপ পুরো 2 মাসের সাসপেন্ডের ব্যবস্থা করেন। নিধি আর রাইসা কেঁদে ভাসিয়ে দিলেও নীলিমা জাস্ট চুপ হয়ে সব সহ্য করে নেয়, কিন্তু একটা কথাও সে আপাতত মুখ দিয়ে বের করে না। উজানের মন তো চেয়েছিল ঘটনার সাথে জড়িত সবার সাথে এর চাইতেও খারাপ আচরণ করুক সে, কিন্তু হিয়া ওকে বাধা দিলে উজান রাগে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে হিয়া শ্রাবণের পায়ে জুতোগুলো পরিয়ে শ্রাবণকে ঝিনুকের সাথে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে পুরো রিসোর্ট জুড়ে উজানকে খুঁজতে থাকে। উজান তখন বড় করিডোরটার একদম শেষ প্রান্তে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে ওর মা আর বাবার কথা ভাবছিল। একটু আগে বাসবি আর আবার ফোন করেছিল উজানকে, তার বাবার শরীরটা নাকি আবার খারাপ হতে শুরু করেছে। উজান যেন কাল যে করেই হোক পিকনিক শেষ করে রাতের ফ্লাইটেই রংপুর ওদের নিজের বাসায় একেবারের জন্য হলেও আসে। হিয়া উজানকে খুঁজতে খুঁজতে বড় করিডোরটার দিকে দৌড়ে আসলে দেখতে পারে উজান শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। হিয়ার এ সময় মনের মধ্যে কি হয়েছিল হিয়া জানে না। দৌড়ে গিয়ে দিক বিদিক বলে সে অকপটে উজানকে পেছন দিক দিয়ে জাপটে গিয়ে জড়িয়ে ধরে ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। উজান কিছু বলে না। হিয়া যে ওকে জড়িয়ে ধরে এভাবে কাঁদছে, কোথায় জানি গিয়ে তার ব্যাপারটা মনের মধ্যে বেশ শান্তি দিচ্ছে। অনেকক্ষণ পরে হিয়া চোখের পানিতে উজানের পিঠের কাছের শার্টটা পুরো ভিজে গেলে উজান এবার সামনে থেকে তাকে জড়িয়ে ধরা হিয়ার হাত দুটো আলতো করে ধরে। কাঁদছো কিসের জন্য তুমি? আজকে আপনি আমার আর শ্রাবণের জন্য যা করলেন আমি কখনো। আমি শুধু শ্রাবণ আর তোমার জন্য কাজটা করিনি হিয়া। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমি তার জন্য ঠিক এটাই করতাম। আপনি কার জন্য কি করতেন আমি জানি না, কিন্তু আপনি আজ আমার জন্য স্যারদের সাথে যেভাবে। উজান হিয়াকে সামনে ঘুরিয়ে তার দিকে দাঁড় করিয়ে দিয়ে আলতো করে হিয়ার চোখ মুছে দিয়ে হিয়ার গাল দুটো 2 হাতে উপরে তুলে ধরে। এত কেন নিজেকে তুমি দুর্বল ভাবো? আজ যদি আমি তোমাকে নির্দোষ প্রুভ না করতাম, তাহলে কি তখন তুমি এইভাবে রুমের মধ্যে বসে থাকে? আমি তো জানতাম আমার হিয়া ভীত না। আসলে আমি এর আগে কখনো এরকম কোনো সিচুয়েশন ফেস করিনি। আজ হঠাৎ এরকম একটা ইনসিডেন্ট আমার মাথায় কাজ করছিল না। সবাই মিলে আমাকে আর শ্রাবণকে এমনভাবে চেপে ধরেছিল। চুপ আর না, চোখ মোছো এখন। হেড স্যার আমাকে সাসপেন্ড করে দিল। আমি না বুঝতে পারলাম না আমি কি করব। আমি এত ভীতু না, আপনি বিশ্বাস করুন। আমি তো অনেক সাহসী, কিন্তু সবাই আমাকে আর শ্রাবণকে এমনভাবে দোষী বানিয়ে দিয়ে সব।
আমি বুঝতে পারছি হিয়া, এখন চুপ করে আর না। দেখি আমি এত দুর্বল না, পরিস্থিতিটাই এমন হয়েছিল যে। উজান হিয়ার চোখ আবার ভালো করে মুছে দিয়ে হিয়াকে ওর বুকের বা পাশে জড়িয়ে ধরে। পরিস্থিতি যাই আসুক না কেন, তোমাকে স্ট্রং থাকতে হবে হিয়া। হতে পারে এর চাইতেও খারাপ পরিস্থিতি কখনো তোমাকে পড়তে হলে, তখনও কি এইভাবে কেঁদে ভাসিয়ে দেবে তুমি? আমি তো বললাম আপনাকে আমার সহ্য ক্ষমতা অনেক, কিন্তু আজ এরকম একটা পরিস্থিতিতে আমি না কেমনে জানি ঘাবড়ে গিয়ে। এটাই লাস্ট। এরপর এরকম কোনো সিচুয়েশন আসলে কিন্তু আমি বা তুষার কেউ তোমাকে হেল্প করব না। তোমাকে নিজের জায়গাটাই নিজেই শক্ত করে তৈরি করতে হবে। ওরা যেমন ওদের যোগ্যতায় ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে, তুমিও কিন্তু নিজের যোগ্যতাতে এইখানে এসে ভর্তি হয়েছো, তাই নিজেকে ওদের থেকে কম ভাবার কিছু নেই, ঠিক আছে? হিয়ার চোখ মুছে নাক টেনে মাথা নাড়িয়ে বলে, কি করবা এখন? জানি না। যাও রুমে গিয়ে একটু রেস্ট করো। আমি মকবুল স্যারের সাথে একটু এয়ারপোর্টের দিকে যাব। এয়ারপোর্টের দিকে কেন? কাল বাড়ি যাব, একবার মা ডাকছে। আপনি তাহলে আমাদের সাথে ফিরবেন না কাল? হয়তো না, দেখি ফ্লাইট না পেলে ট্রেনে বা বাসে যেতে হবে হয়তো। কাল তাহলে কখন যাবেন আপনি? বিকেলে তোমাদের সবাইকে বাসে তুলে দিয়ে তারপর আমি বাড়ি ফিরবো। তার মানে বাসে ওঠা অবধি আপনি আমাদের সাথেই থাকবেন? থাকবো। আসো আমার সাথে, আসো, তোমাকে রুমে দিয়ে আসি আমি, আসো। পরের দিন সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, কারণ আজ বিকালের আগে আবার সবাইকে সেই ঢাকার জন্য বাস ধরতে হবে। সবাই ভোর 6টা থেকে 11টা অবধি আশেপাশে বাকি পাহাড়গুলো ঘুরে 11:30টার মধ্যে রিসোর্টে এসে জড়ো হয়। রিসোর্টের বড় লনে আজ আয়োজন করা হয় পিকনিকের মূল রান্নাবান্না। আজ সব স্যার ম্যাডামরা পিকনিকের আসা স্টুডেন্টদের নিজ হাতে রান্না করে খাওয়াবেন বলে লনে খোলা মাঠে বড় চুলা বানিয়ে হাঁড়ি পাতিল খুন্তি সব নিয়ে বসে যায়। যদিও এই কাজের জন্য রিসর্টের ম্যানেজমেন্টকে এক্সট্রা টাকা দিতে হয়। আর মকবুল স্যার এবার বায়না ধরে পাহাড়ির দোকান থেকে কিনে আনা সব ছেলেদের জন্য থিম পোশাক হবে পাহাড়ি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, আর মেয়েরা পরবে পাহাড়ি মেয়েদের মণিপুরি ড্রেস। মকবুল স্যারের বায়না রাখতে গিয়ে লুঙ্গি পরে অধিকাংশ ছেলের এখন যায় অবস্থা। ওহো, তাড়াতাড়ি কর না একটু। দেখি ঠিক হয়ে দাঁড়া, না হলে কিন্তু খেলতে খেলতে তোর এই লুঙ্গি খুলে যাবে, এই বলে রাখলাম আমি। আচ্ছা, সুন্দর করে গিট্টু দিয়ে দে। এই আমি টাইট করে গুঁজে দিলাম। যদি ওয়াশরুম যেতে হয় তাহলে আগে আমাকে ডাকবি, নয়তো লুঙ্গি ঢিলে হয়ে যাবে, গেলে সবাই তোর তুতু পাখিটা দেখে ফেলবে। শ্রাবণের পুতুটা দেখে ফেলবে সবাই। তাহলে তোর লুঙ্গিও আমি খুলে দেব? খুলে দিলে দিবি, আমি ভিতরে আরও একটা প্যান্ট পরেছি, কেউ দেখতেই পারবে না আমার পুতুটাকে। আমার বুবুও আমাকে ভেতরে প্যান্ট পরাই দিছে, আমারটাও খুলে গেলে কেউ দেখবে না। হয়েছে, দেখি এখন। এ মা, সন্ধে আপু দেখো কি লাগছে ছোট দুটোকে লুঙ্গি পরে। লুঙ্গি না, এগুলোকে পুঙ্গি বলে, পুঙ্গি। একই জিনিস। যা এবার ভাগ তোরা দুজন, এখন আমাদের রেডি হতে দে। হ্যাঁ যা তো তোরা, আমরা রেডি হব এখন, আর ডিস্টার্ব দিবি না আমাদের। শ্রাবণ আর ফয়সাল লুঙ্গি ধরে দৌড়ে বাহিরে এসে খেলতে শুরু করলে উজানের চোখ যায় শ্রাবণের উপর। উজান তখন ওর রুম থেকে বেরিয়ে তুষারকে খুঁজছিল লুঙ্গি পরিয়ে দেওয়ার জন্য। উজানের আগে কখনো লুঙ্গি নামক জিনিসটা পরেনি। উজান ভেবেছিল এ আর এমন কি কঠিন জিনিস, কিন্তু তুষার যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবে উজান পরেছিল ঠিকই, কিন্তু পরে একটু হাঁটতে গিয়ে তার মনে হচ্ছে যেন তার লুঙ্গি খুলে খুলে যাচ্ছে। ডিসকাস্টিং, এইসব জিনিস কেউ পরে? একবার খুলে গেলে মান সম্মান একেবারে। মকবুল স্যারের মাথায় কি এর চাইতে বেটার কিছু আসলো না? তুষারটাও বা কোথায় গেল? অসহ্য লাগছে আমার, খুব অসহ্য। শ্রাবণ না ওটা? আরে বালু ভাইয়া, তুমি এখনো লুঙ্গি পরোনি? সবার পরা তো শেষ। এদিকে আয় তো, তোকে এত সুন্দর করে কে লুঙ্গি পরাই দিল? কে আবার? বুবু। আমাকে আর ফসলকে তো বুবু লুঙ্গি পরালো। তোর বুবু লুঙ্গি পরাতে পারে? হ্যাঁ, এই দেখো কি সুন্দর টাইট করে পরিয়েছে।
আমি এখন বল খেললেও খুলে পড়বে না, আর আমার পুতু পাখিটাও কেউ দেখবে না। কিন্তু আমি যে পড়তে পারতেছি না, লুঙ্গি পরে মনে হচ্ছে খুলে খুলে যাবে। এখন সবার সামনে লুঙ্গি খুলে গেলে তো সবাই আমার পুতু পাখিটা দেখে ফেলবে, তখন। আর এই বুবু আছে না, তুমি বুবুর কাছে গিয়ে পরে আসো, দেখবে খুলবে না আর লুঙ্গি, আর কেউ তোমার পুতু পাখিটাও দেখবে না। শ্রাবণের গাল দুটো টেনে ধরে। আগে বলবি না আমার একটা সুপার এক্সপার্ট বউ আছে এরকম? তুই একটা কাজ করতে পারবি আমার? তোর পুপুকে গিয়ে বলবি ভালো ভাইয়া ইমিডিয়েটলি মানে শীঘ্রই তাকে আমার রুমে রাখছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই বুবুকে ডেকে বলছি, তুমি ডাকছো। ফার্স্ট। পাহাড়ি মেয়েদের পোশাকগুলো আমাদের মতো সাধারণ না, তাদের কথাবার্তা থেকে শুরু করে ড্রেস আপ সব কিছু থাকে ভিন্ন ধরনের। ঝিনুকরা পাহাড়ি দোকানগুলো থেকে পাহাড়ি মেয়েদের যেই পোশাকগুলো কিনেছিল সেগুলো ছিল গ্রামীণ চেকের প্রিন্ট করা মেজেন্ডা রঙের, মাঝে ডোরাকাটা হলুদ কমলা কালো রঙের সমাহারের ভরপুর। নিচের স্কার্টটা দুই ধরনের ছিল, একটা ধরন খুব টাইট করে নিচ অব্দি মোড়ানো, আরেক ধরন ছিল একদম খুব ঘের দেওয়া টাইপ। কিছু কিছু মেয়ে প্রথম ধরনের স্কার্টটা কিনলেও ঝিনুক হিয়া সন্ধি সহ অনেকে খুব ঘের দেওয়া স্কার্টটা কিনে। স্কার্টের উপরে টপসটা ছিল আবার স্লিভলেস টাইপ, পরে অল্প করে হাতা দেওয়া, আর গলাটা ছিল বেশ বড়ই। সন্ধিরা তাই দেখে বুদ্ধি করে ড্রেসগুলো সাথে এক্সট্রা করে ওড়না কিনে নেয় যাতে খারাপ দেখতে না লাগে। তিনজনে ড্রেস পরে সাজতে বসবে। হিয়ার তো আবার সেই কোনো সাজের ঝামেলা, কারণ সে তো জানেই না সাজতে কিভাবে বা সাজতে কি লাগে। কাজল, টিপ আর লিপস্টিক ছাড়া অন্য কিছুই কঠিন কঠিন নামও সে হয়তো শুনেনি কখনো এরকম। চিরুনিটা হাতে নিয়ে হিয়া যেই মাথার চুলের খোপাটা খুলে চুলগুলো আছড়াতে শুরু করবে, অমনি শ্রাবণ এসে হিয়ার জামা ধরে হিয়াকে টানতে শুরু করে। বুবু বুবু বুবু, কি চাই কি আবার তোর? জামা ছাড় আমার। কি পরছিস বুবু তুই এটা? এই এত বড় জামা দিয়ে তো আমাদের সবার লুঙ্গি হয়ে যাবে। শ্রাবণের কথায় ঝিনুক আর সন্ধি হে হে করে হেসে ওঠে। হ্যাঁ, তোদের ছোট লুঙ্গি আর আমাদের দেখ কি বিশাল বড় লুঙ্গি। ও চল না, ভালো ভাইয়া তোকে রাখছে, খুব জরুরি কথা আছে তোর সাথে। জরুরি কথা আমার সাথে? এখন তো উজানের সব জরুরি কথা হিয়াকেই বলবে, এখন কি আর আমরা তার কেউ হই? কি ঝিনুক, ভুল বললাম কিছু? আপু তুমিও আবার শুরু করলে? আয় না বুবু, ভাইয়া খুব করে বললো তোকে এখনই ডেকে নিয়ে আসতে, প্লিজ আয়। যাচ্ছি, আগে আমার জামাটা তো ছাড়। ইয়া কোনো রকম পাশে থাকা ওড়নাটা গায়ে দিয়ে উজানের রুমের কাছে গিয়ে নক করতে থাকলে ফয়সাল এসে টানতে টানতে শ্রাবণকে ওর সাথে নিচে নিয়ে যায়। এদিকে হিয়া এখন কি করবে? এদিকে উজান গেট খুলে হিয়াকে দেখে মাত্রই টক করে হিয়াকে একটানে রুমে নিয়ে এসে টুক করে গেট লাগিয়ে দেয়। আরে আরে আরে, কি করছেন কি আপনি? এতক্ষণ লাগে এই রুম থেকে এই রুমে আসতে? কখন থেকে এটা ধরে বসে আছি আমি? হ্যাঁ তো, আপনাকে এটা ধরে বসে থাকতে বলেছে? যান গিয়ে পড়ে আসুন। পড়তে পারলে কি তোমাকে ডাকতাম, ইডিয়েট? ধরো এখন এটা, শ্রাবণকে যেভাবে পড়িয়ে দিয়েছো আমাকেও এখন সেভাবে এটা পড়িয়ে দাও, কুইক। কি মাথা ঠিক আছে তো আপনার? আমি আমি আপনাকে লুঙ্গি পরিয়ে দেব? কি সব পাগলের মতো কথা আপনার ভাইয়া? হিয়ার মুখে আবার সেই ভাইয়া ডাক শুনে উজান সোজা গিয়ে রাগের চোটে হিয়ার গলায় এবার ইচ্ছে মতো চিপে ধরে। বলছি না ভাইয়া বলবা না? আর একবার যদি দেখছি ভাইয়া বলে ডাকা তাহলে কিন্তু তোমাকে আমি এখানেই পুরো পুঁতে রেখে দিব। ভাইয়া 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 অসহ্য একদম। ছাড়ো না। নাও এখন তাড়াতাড়ি আমাকে লুঙ্গিটা পরিয়ে দাও ফার্স্ট। আপনি কি মানুষ এরকম করে কেউ কারো গলা চেপে ধরে? ওহ আমার গলা। আর একবার ভাইয়া ডাকলে এর চাইতেও বেশি জোরে তোমার গলা আমি চিপে তোমার টনসিল ইসোফোগাস সব বের করে দেব, ইডিয়েট একটা। আর আপনি কি কুমড়ো পটাশ একটা? মুখটা একটু বন্ধ করো তো, এই তো বেশি বকবক করো তুমি। নাও ধরো পড়াও এখন। আমি
হিয়া প্লিজ, মকবুল স্যার 10-12-এরও উপর ফোন দিয়েছে, আর আমি এখনও তৈরি না হয়ে এভাবে আমাকে আবার ওইদিকে বাড়িও যেতে হবে, একটু বোঝো। আমি পারবো না, ছেলে মানুষ হয়ে লুঙ্গি পরতে পারে না আপনি। আপনি তো ছেলে নামে একটা। প্লিজ হিয়া, আমি হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, শ্রাবণকে যেরকম টাইট করে লুঙ্গি পরিয়ে দিলে আমাকেও সেইভাবে একটু ফিট করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। আমি পারবো না মানে আমি পারবো না। আমি তোমার জন্য কাল এত কিছু করলাম, তুমি জাস্ট আমাকে এই লুঙ্গিটা পরিয়ে দিতে পারছো না হিয়া? কি অকৃতজ্ঞ, কি স্বার্থপর তুমি হিয়া। আমি মোটেও অকৃতজ্ঞ নই। নাও, তা পরিয়ে দাও আমাকে। আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। করলে করছি, এখন এত ভাবনা নিয়ে দেবে কি পরিয়ে, ঢঙ্গি একটা। যান, গিয়ে প্যান্টটা খুলে আগে একটা হাফ প্যান্ট পরে আসুন। হাফ প্যান্ট কেন হিয়া পাখি? জিন্সের উপর লুঙ্গি পরবেন আপনি? ও হ্যাঁ, তাও কথা। একটু বসো, আমি জাস্ট ওয়াশরুমে যাচ্ছি আর বের হচ্ছি, ওয়েট। জান ওয়াশরুম থেকে ওর ঘিয়ে রঙের হাফ প্যান্টটা পরে হিয়ার সামনে আসতে হিয়ার চোখ একেবারে টিকরে বেরিয়ে আসে। এই প্যান্টটা ছাড়া উজানের গায়ে এই মুহূর্তে আর একটা কোনো সুতো নেই। শরীরের মাঝের প্লটটুকু বাদ দিয়ে উজানের প্রত্যেকটা লুঙ্গ হিয়ার সামনে উন্মোচিত করে রাখা হয়। এখন হিয়ার বুক শুকিয়ে আসে, হাত পা না চাইতেও ভয়ে কেমন কুকড়ে ওঠে। এই প্রথম হিয়া কোনো ছেলেকে এইভাবে দেখছে। উজানের বলিষ্ঠ শরীরের প্রত্যেকটা ভাঁজ হিয়ার নারী মনকে আকর্ষণ করতে পুরো সক্ষম হয়। লোকটা এভাবেই কিছু না পরে কেন বেরিয়ে এলো? ওনার কি লজ্জা পাচ্ছে না আমাকে দেখে? আচ্ছা, সব ছেলে মানুষ কি ওনার মতোই এরকম সুন্দর হয়? উনি এত সুন্দর কেন? ইস, পুরো আমার শ্রাবণটার মতো। উনি কি সত্যি এরকম ফর্সা? মুখের কাছে লোমগুলো এখনো কিরকম ভিজে আছে দেখো। একটু তো মুছবেই ঠিক করে, নাকি ঠান্ডা লাগবে? কি হবে তখন? আমাকে বলে কেয়ারলেস, আর নিজে কি? ঠোঁটগুলো এত গোলাপি কেন ওনার? আমি শিওর উনি নিশ্চয়ই ঠোঁটে কিছু লিপস্টিক টাইপ ইউজ করে, না হলে এত তো ঠোঁট পিঙ্ক পিঙ্ক হওয়ার কথা না। বাহ, কানের কাছে একটা ছোট্ট তিলও আছে দেখছি। শ্রাবণ থাকলেই ঠিক বলতো, চল বুবু ভাইয়ার কানটা কামড়ে দিয়ে আসি। তবে চুল দেখে মনে হচ্ছে বুড়ো বয়সে এনের মাথায় টাক নামক জিনিসটার উদ্ভব ঘটবে। সামনের চুলগুলো কিন্তু হালকা, আর কপালটা বেশ চওড়াই লাগছে। চুল পড়বে না? এত এত পড়াশোনা করলে তো চুল পড়েই যাবে। কে বলেছে সব সময় ফার্স্ট হতে? শুধু কি ফার্স্ট, সব কিছুতেই ওনাকে টপে থাকতেই হবে। আরে এতটুকু একটা মাথা এত কিছু সহ্য করতে পারে নাকি? কিন্তু তবু এই মানুষটাকে যে পাবে তার তো অর্ধেক জীবনই এই মানুষটার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবে। আমাকে স্ক্যান করা শেষ হিয়া পাখি, আমাকে নিয়ে গবেষণা করা শেষ হলে এবার কি জলদি তোমার কাজটা শেষ করবা তুমি? আসুন। হিয়া উজানকে মাঝে দাঁড় করিয়ে দিয়ে ঘুরে ঘুরে লুঙ্গিটা উজানের পেন্টের ভাঁজে গুজে দিতে থাকে। হিয়ার হাতে স্পর্শ উজানকে কতটা কাবু করছে হিয়ার জানা নেই, কিন্তু উজানকে স্পর্শ করতে গিয়ে হিয়া পুরো কেঁপে ওঠে। একদম টাইট করে দিবা, হ্যাঁ? সবার সামনে একবার খুলে গেলে মান সম্মান সব শেষ। ভিতরে তো প্যান্ট পরাই আছে, মান সম্মান শেষ হওয়ার কি আছে তাহলে? দেখি হাতটা উঁচু করুন। আরে হাফ প্যান্ট পরা থাকলেও ব্যাপারটা কি রকম হয়ে যায় না একটা তখন? তাই নাকি? এত বুঝেন আপনি? যখন মাঠে খালি গায়ে ফুটবল খেলে বের হন তখন বুঝি ওটাকে ব্যাপার বলে মনে হয় না। আহা, হাতটা উঁচু করে মেরে ধরুন। মেয়েগুলো তো চোখ দিয়ে গিলেই খাবে আপনাকে। পারলে তো বুঝি ওখানেই আপনার সাথে। আর ইউ জেলাস হাসপাকি? বালাই ষাট কি হন আপনি আমার, যে আমি জ্বলে যাব? সত্যি তুমি জ্বলে যাও না? না। তাই? আচ্ছা, আজকের মেয়েগুলোর সাথে একটু বেশি মেলামেশা করব, তারপর দেখব কেউ জ্বলে না পড়ে। কেউ জ্বলবেও না, কেউ পড়বেও না। আপনার মতো এত এক্সট্রা সময় কারণ নেই, কি না? হ্যাঁ, দেখা যাবে সেটা, কিন্তু তুমি? উজান কিচ্ছু বলতে গিয়েও আর বলতে পারে না। এতক্ষণ যে হুজুগে থাকায় হিয়াকে সেভাবে
খেয়াল করার সময় পাইনি, কিন্তু হঠাৎ হিয়া লুঙ্গি প্যান্টের গুছতে গুছতে সামনে এসে দাঁড়াতে উজানের চোখ আটকে যায় হিয়ার উপর। লুঙ্গি পরাতে পরাতে হিয়ার এক পাশে ওড়নাটা নেমে গিয়ে নিচে গড়াগড়ি খাচ্ছে। হিয়া এক হাতে লুঙ্গি ধরে আরেক হাতে বারবার চেষ্টা করছে এই পাশে ওড়নাটা যেন তার গায়ের থেকে না খুলে। আর হিয়াকে মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করতে গিয়ে উজানের এখন পুরো যায় অবস্থা। কি যে সুন্দর লাগছে হিয়াকে এই পাহাড়ি ড্রেসে, সেটা শুধু উজান আর উজানের চোখেই ভালো বর্ণনা করে বলতে পারে। যেন মনে হচ্ছে পাহাড়ে কোনো পরী। হিয়াকে চোখ দিয়ে গেলতে গেলতে হিয়ার বুকের কাছে তিলটার মাঝে আটকে গিয়ে উজান নিজের পুরো পৃথিবীটা ওখানে দিয়ে বসে। এই বুঝি হাতটা বুক থেকে খুলে হাতে চলে আসে এমন অবস্থা। নিন, গুজে দিচ্ছি, এখন মোড়া দিয়ে গিট্টু দিয়ে নিন। উজান হিয়ার হাত থেকে লুঙ্গিটা নিয়ে মোড়া করে গিট্টু দিয়ে আবার সেটা প্যান্টের ভিতর ঢুকিয়ে দেয়। ফের সিপটি। একটা সোজা জিনিসকে কি করে বাঁকা করে জটিল করতে হয় আজ আপনাকে না দেখলে আমি জানতামই না। সত্যি, মানে একটা সামান্য লুঙ্গি পরবো সেটার জন্য এত কাহিনী। আর কেউ ছিল না যে এই ঘুরেই ফিরে আমাকেই আপনার। হিয়া আর কিছু বলার আগে উজান ওর সেন্ডো গেঞ্জিটা গায়ে দিয়েই হিয়াকে এক টানে নিজের কাছে নিয়ে আসলে হিয়া বকবকানি ওখানে স্টপ হয়ে যায় মুহূর্তে। কতবার বলছি বুকের কাছে এই তিলটা আমাকে দেখাবা না তুমি, তারপরও মানে আমাকে দিয়ে কি করতে চাও তুমি? খারাপ কিছু কি মনে হয় আমাকে লোভ দেখাবা আর আমি লোভে পড়ে তোমার সাথে? কি বলছেন আপনি এসব? কি বলছি সত্যি বোঝো না? আমাকে দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু খবরদার বলছি আমি ছাড়া এটা যেন অন্য কারোর চোখে না পড়ে। ক্লিয়ার? আপনারই বা চোখে পড়তে কেন দেব আমি? কে আপনি? আর অন্য ছেলে দেখলেই সমস্যা কোথায় আপনার? বেরভাবে কাটখাট কণ্ঠে। হিয়া, আমি না আমার নিজের জিনিসের প্রতি খুবই পজিটিভ আর সেন্সিটিভ, সো প্লিজ আমি যেটা বলবো তুমি সেভাবেই কাজ করবা। আন্ডারস্ট্যান্ড? কোচু আন্ডারস্ট্যান্ড? আমার তিল আমি যাকে খুশি দেখাবো, তাতে আপনার কি? হিয়া, আমি কিন্তু এক কথা দুইবার বলা পছন্দ করি না। আমিও না শ্রাবণ ছাড়া অন্য কারোর কথা শুনি না। আমার মন যা বলে আমি সেটা দিয়ে চলতে পছন্দ করি, বুঝলেন? ইয়াকে আরো নিজের সাথে লেপটে ধরে। তুমি এখানে আমার সাথে তর্ক করছো? এত অডাসিটি হ্যাঁ তোমার? আমি বলছি না যে ওইটা আমার জিনিস, আর এই উজান সাহরিয়া কিন্তু নিজের জিনিস অন্য কারোর সাথে ভাগ করে না। হ্যাঁ, আমার শরীরে কোথাও লেখা আছে যে এই তিলটা আপনার, ওই হাতটা আপনার, ওই মাথাটা আপনার? হ্যাঁ, তোমার সব আমার, তুমি গোটা হিয়াটাই আমার। কি আপনার? হ্যাঁ, কি আপনার? অমনি আপনার হয়ে গেল? কে হন আপনি আমার? কে হই আমি আপনার? ভালোবাসেন আপনি আমাকে? তাহলে এত অধিকার দেখান কিসের জন্য? এসে দিয়ে ভালোবাসবো আর তোমাকে? ভিতর টিম একটা। আমার যে বউ হবে সে আমার মতোই সাহসী হবে, বুঝলা? আমার চয়েস হবা তুমি পেতনি একটা। আপনি কি কুমড়ো পটাশ? হ্যাঁ, ওই একটা নামই তো জানো, আর কি শিখেছো? ছাড়ুন তো আপনি আমাকে, আমার দম বন্ধ লাগছে এবার। ছাড়বো তার আগে। কি তার আগে? উজান হিয়াকে নিয়েই বেডের পাশে টেবিলটার কাছে গিয়ে এক হাতে কোনো রকম ফোনের চার্জারের পিন খুলে সন্ধিকে ফোন দিয়ে কয়েকটা সেফটি পিন আর কিছু মুখে দেওয়া মেকআপ এলিমেন্ট দিয়ে আসতে বলে ওদের রুমে। ওই তোর মনে আছে রাসেলের বার্থডেতে নীলি কি জানি একটা মুখে দিল, সাথে সাথে ব্রুনোর কালো দাগটা মুছে গেল। আমরা কি মজাই করলাম ওইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বিবি ক্রিমের কথা বলছিস তো? আনছি, ওয়েট, রাখ এখন ফোন। আপনি এখন এই সেফটি পিন আর এইসব ক্রিম দিয়ে কি করবেন? তোমার মাথা করব। শোনো, একটা কথা তো বলিনি আমি তোমাকে। কি কথা? নিচে একটা কুইজের অনুষ্ঠান আছে, ওইখানে কিছু প্রশ্ন লিখতে দেওয়া হবে। যে ফার্স্ট হবে তার জন্য একটা ট্যাব, যে সেকেন্ড হবে তার জন্য একটা স্মার্টফোন, আর যে থার্ড হবে তার জন্য একটা রিচ ওয়াচ দেওয়া হবে। তারপর হিয়ার চুলগুলো কানের পাশে গুজে দিয়ে। তারপর আর কি, তুমি ওইটাতে পার্টিসিপেট করবা।
আমি ফোন কিনে দিলে তো তুমি নিবা না, সে আমি খুব ভালো করেই জানি। তাই তুমি কুইজে পার্টিসিপেট করবা, ট্রাই করবা সেকেন্ড হবার। যদি ফার্স্ট হই? ফার্স্ট আমি হব। ফার্স্ট হয়ে ট্যাব পাবা। ট্যাব যেখানে সেখানে নিয়ে বেরোনো মুশকিল। যদি থার্ড হই? থার্ড হলে আর কি, পুরো টাকাটাই ওয়েস্ট হবে আমার। কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। বলেনি তো ছাড়ুন এখন আমাকে, আমি সন্ধিয়াপুর কাছে যাব। এত সন্ধি সন্ধি ঝিনুক ঝিনুক করো কেন সারাক্ষণ? উজান উজান করতে পারো না একটু? আমার ঠেকা? তোমার ঠেকা হবে কেন? শুধু শুধু ঠেকা তো শুধু আমার। ধরো আপনি ছাড়ুন তো আমাকে। কি সব বলেন মাঝে মাঝে, কিছুই বুঝতে পারি না আমি, অহেতুক কথা। মাথায় বুদ্ধি থাকলে না বুঝবা ঠেকাটা কার কতটা। নিজের জিনিসকে যত্ন করে আগলে রাখতে হয় হিয়া পাখি, বুঝলা? তাই বলে এভাবে? আমি এরকমই, একটু বেশি খুঁতখুঁতে। আপনি খুঁতখুঁতে না, আপনি একটা পাগল। আপনাকে যে বিয়ে করবে তাকে আগে থেকে পাবনাতে একটা সিট বুক করে রাখতে হবে আপনার জন্য, বুঝাতে পারছি? যাও, এখন অনেক দেরি করে দিলা তুমি আমার। কই বা থাকতে চাই আপনার সাথে? চোখ পাকিয়ে লাভ নেই, গেট আউট। বেটা তুই নিজে কুইজের আয়োজন করে নিজে কেন পার্টিসিপেট করছিস? আরে আমি তো জাস্ট হ্যাঁ, আজ আমার খাতায় তুই লিখে দিয়ে আমাকে ফার্স্ট করে দিবি। জিনুকের সামনে একটা ইমপ্রেশনের ব্যাপার আছে না, বল? যদি ফার্স্ট করে দিতে পারি তো ট্যাপ আমার, আর সবার হাততালি তোর, রাজি? যা, ডান। ও আর আমি কি ফাও? তুই মুড়ি খা, যা। ঝিনুক, আমরা কিন্তু খাতায় লিখবো না কিছু, ঠিক আছে? উজানের কিন্তু কড়া আদেশ আছে। আরে সে না হয় লিখলাম না, কিন্তু ভাইয়া হিয়ার জন্য যা পাগলামি শুরু করেছে, মানে হিয়াকে ফোন দেখে দেবে কুইজের আয়োজন, সত্যি হিয়া যদি বুঝতে পারে না, ওখানেই ভাইয়া সব চুল ছিঁড়ে ফেলে দিবে। সামনে আরো কত পাগলামো দেখা বাকি ওর, কে জানে। তোরা কি গল্প করছিস আমাকে রেখে রেখে? কই আর কি, বলছি যে ভাইয়া যা তোকে নিয়ে পজিটিভ দেখছি। ইস, সামান্য একটা স্লিভলেস হাতাওয়ালা জামা পরেছিস বলে যেভাবে ওড়নাটা পেঁচিয়ে দিল, বিয়ের পর তো তোকে প্যাকেটে করে নিয়ে ঘুরতে বের হবে রে হিয়া। তখন কিসের বিয়ে? হ্যাঁ কিসের বিয়ে? উনি কি তোদের একবারও বলেছে উনি আমাকে বিয়ে করবে? আর এই পৃথিবীতে কি আমার ছেলের অভাব নাকি যে আমি ওনার মতো একটা কুমড়ো পটাশকে বিয়ে করব আর সারা জীবন কুমড়ো খাবো? তবে তুমি যাই বলো হিয়া, উজান কিন্তু তোমার ব্যাপারে যেমন পজিটিভ তেমনি সেনসিটিভ। হ্যাঁ, বেশি পজিটিভ হলেও সমস্যা, স্বাধীনতা ফুরিয়ে যায় তখন। ধুর পাগলি, ভাইয়া না আর সব ছেলের মতো এত চিপ মাইন্ডের না, বুঝলি? কিন্তু তোকে ওভাবে ওড়নাটা পেঁচিয়ে কেন দিল সেটাই না বুঝে উঠতে পারলাম না আমি। কেন আবার? আমার এই বুকের ঢিল, ওটাই তো যত সমস্যার মূল। কিছু বলবি তুই? না, কি আর বলবো। তবে আজকে তুই আর ভাইয়া থাকতে কি আর ফার্স্ট হতে পারবো বল? আগে কেন কনফিডেন্ট হারিয়ে ফেলেছিস তুই সব সময়? এমন তো হতে পারে আমি কিছুই পারলাম না, কিন্তু তুই ফার্স্ট হয়ে বসে গেলি। সেই তো। হিয়া খুব মন দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে থাকে। মাঝে মাঝে পেছন থেকে উজান হিয়াকে ইচ্ছে মতো বিরক্ত করতে থাকে। হিয়া প্রচণ্ড ক্ষেপে উঠে, কিন্তু কিচ্ছু না বলে চুপ করে সব সহ্য করে নেয়। 1 ঘন্টার কুইজ অনুষ্ঠানে শেষে মকবুল স্যার বিজয়ী প্রতিযোগিতাদের নাম ঘোষণা করে। আর যথারীতি ফার্স্ট হয় উজান, মানে সাব্বিরার কথা অনুযায়ী একটা হাইফাই গেট আপ নিয়ে সাব্বির ট্রফি আর ট্যাব নিয়ে এসে ঝিনুকের সামনে ইচ্ছে মতো ভাব নিতে শুরু করে। আর তখনই উজান গপ করে এসে ছো মেরে সাব্বিরের থেকে ট্যাবটা নিয়ে নেয়। আপনি ভাইয়ার থেকে ট্যাবটা কেন কেড়ে নিলেন? নিজে তো তখন কত বড় মুখ করে বললেন ফার্স্ট হবো, এখন কি হলো? পারলেন হতে ফার্স্ট? ভাইয়ার ট্যাব ভাইয়াকে দিন দিন বলছি। হিয়া, বলছি কি, আমি না ট্যাবটা ওজন করে গিফট করলাম। আসলে কি বলো তো, ওজন তো অলওয়েজ ফোনে ওই পাবজি, ফ্রি ফায়ার ওইসব গেম খেলে, তাই আমিও ওকে
তাই বলে আপনি দেখুন সাব্বির ভাইকে দেখে কিছু শিখুন। এইবার মকবুল স্যার দ্বিতীয় বিজয়ী ঘোষণা করে হিয়াকে। সবাই মিটিমিটি হেসে দিলেও শ্রাবণ খুশি হয়ে হিয়াকে একেবারে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। হিয়া সরলমণি গিয়ে ফোনটা নিয়ে এসে সবার সামনে একটা মাসুম মাসুম মুখ করে উজানকে একটা ভেঙচি কেটে দেয়। ইস, হিয়াটা আসার পর থেকে ভার্সিটির ক্রাশ বয় তো পুরো নাজেহাল হয়ে গেছে। কিছুতেই আর কোনো কিছুতেই টপ করতে পারে না দেখছি। হয় হয় আপু, প্রেম ভালোবাসা এরকম হাজার হাজার মহাপুরুষকে তাদের প্রেয়সীর সামনে নত করে দেয়, বুঝলা? চিনু, কি হচ্ছে নাকি? সবাই খিলখিল করে হেসে ওঠে। এদিকে মকবুল স্যার তৃতীয় বিজয়ী হিসেবে অন্য একটা ছেলের নাম ঘোষণা করে। সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসেবে চকলেট বিতরণ করে কুইজ খেলার সমাপ্তি ঘোষণা করে। এদিকে কিছুক্ষণ বিরতি শুরু হয়। চলে সবার সাথে এক হয়ে পাহাড়ি ড্রেসের ফটোশ্যুট। স্যার ম্যাডামরাও এসে এক হয়ে এক ক্যামেরাতে বন্দি হয়। সবার সাথে ছবি তোলার পর্ব শেষ হলে মেয়েগুলো উজানের সাথে ছবি তুলবে কি যে ঢং শুরু করে, দেখি হিয়ার গা পিত্তি সব জ্বলে যায় একবারে। আর হিয়াকে জ্বালানোর এই সুযোগ উজান করবে হাতছাড়া? কখনোই না। আমাকে 101টা সেফটি পিন দিয়ে ঢেকে ঢুকে দিয়ে উনি এখন মেয়েগুলোর সাথে ফষ্টি নষ্টি করছে। মেয়েগুলোকে দেখো, ছি কি বেহায়া এক একটা। এরকম করে কেউ অজানা একটা ছেলের বাহু ধরে ছবি তোলে? ইস, ছি, গায়ের সাথে গায়ে একদম লেপটে দিয়ে জড়িয়ে ধরেছে, কিরকম দেখো। আর এনাকে দেখো, এনার তো বেশ মজাই লাগছে, মনে হচ্ছে হাসছে, আবার কি রকম দেখো, মনে তো হচ্ছে মাথাটা ফাটিয়ে দিয়ে আসি, চুলগুলো শার্টের চূড়া থেকে আগুন এনে সব পুড়িয়ে দিই। অসহ্য লোক একটা। উজান মেয়েগুলোর থেকে ঢং করে বিদায় বলে হিয়ার কাছে এসে গা চাড়া দিয়ে একটু হাই তুলে। কিরকম জানি একটা পড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। কোথাও কি কিছু পুড়ছে হাঁস পাখি? এত বিশ্রীভাবে পুড়ছে মনে হচ্ছে একজনের ঘরে খুব ভয়ানক ভাবে আগুন ধরেছে। ধরলে ধরছি, তাতে আপনার কি? যান না, যান, আর একটু গিয়ে সেই আগুনে ঘি ঢেলে আসুন, যান। আরে তোমার এত রাগ হচ্ছে কেন হিয়া? আমি কি তোমার কিছু পুড়ে যাওয়ার কথা বললাম নাকি এখানে? হিয়ার আগে আরো কিছু বলতে যাবে তার আগেই উপস্থিত সবার মাঝে একজন ঘোষণা দিয়ে বসে, এখন কাপল ডান্স করবে সবাই। একটা বলে থাকবে সবার নাম, সবাই চিরকুট তুলবে, যার নামের সাথে যার নাম উঠে আসবে সে হবে তার পার্টনার, সে ছেলে হোক কিংবা মেয়ে। আর যদি ডান্স করতে ইচ্ছে না হয় তাহলে তাকে অন্য কিছু গান অভিনয় এসব করে দেখাতে হবে। কথা অনুযায়ী সবাই বোল থেকে নাম তুললেও সাব্বিরের ভাগ্যে ঝিনুকে এসে জুটে। এটাও উজানের মতো প্রি প্ল্যান্ড না, কাকতালীয়ভাবে মিলে যাওয়া কে জানে। তুষারের সাথে অন্য একটা মেয়ে পড়লে তুষার অনেক কষ্টে তার পার্টনারকে বুঝিয়ে সন্ধির সাথে জোর বাঁধানোর সক্ষম হয়। কিন্তু এইবার যেই হিয়া বোল থেকে চিরকুট ওঠাতে যাবে অমনি সেখানে উজানের নাম না এসে আসে সিফাত নামের একটা ছেলের নাম। আর এই সিফাত আবার ভার্সিটিতে উজানের টেক্কাদার। যদিও সে আজ অবধি কিছুতেই উজানকে হারাবে করেও হারাতে পারেনি। হিয়া এখন কি করবে? চিরকুট থেকে মুখ তুলে উজানের চোখের দিকে তাকাতে চোখের সেই আগুন দেখে মুহূর্তে হিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। সবাই সবার ডান্স পার্টনারদের নিয়ে কি ডান্স করবে তাই নিয়ে কথা বলতে শুরু করে। এদিকে হিয়া এখন কি করবে? সে তো না পারছে এদিক যেতে, না পারছে ওদিকে, কিন্তু উজানকে জ্বালানোর এই মোক্ষম সুযোগটাও বা সে হাতছাড়া করে কিভাবে? হিয়া মুখ টিপে হেসে দিয়ে উজানের কাছে এসে খুক খুক করে কাশতে কাশতে, আমি নাকি যেন একটা পুরো গন্ধ পাচ্ছি, কোথাও কি কিছু পুড়ছে ভাইয়া? জাস্ট মুখটা বন্ধ করো, নয়তো এখানে খুন করে দেব আমি তোমাকে। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমি কি আপনার কিছু জ্বলে পুড়ে আবার যাবার কথা বললাম নাকি? আমি তো হিয়া, আমি কিন্তু তোমাকে। আপনি আমাকে? উজান কিছু না বলে একটা দীর্ঘশ্বাস টানে। এই নাচের ব্যাপারটা তার প্রথম থেকে একদম পছন্দ হয়নি। তাও যদি হিয়া ওর পার্টনার হতো তাও একটা কথা ছিল, কিন্তু সে যে কিছুতেই হিয়ার ভাগ অন্য কারোর সাথে ভাগ করতে পারবে না। তোমাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না, এতটুকু জিনিসও কি তুমি বোঝো না হিয়া?
আমার খারাপ লাগাটা সত্যি কি তোমাকে এত আনন্দ দেয়? যদি তাই হয় তাহলে তুমি গিয়ে সিফাতকে জড়িয়ে ধরো, সারাক্ষণ নাচো, আমি আর তোমাকে কিছু বলবো না, কিছু না। বলেই উজান হিয়ার উপর একটা মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে হিয়া এখন কি করবে? উজানকে কেস খাওয়াতে গিয়ে সে তো এখন উল্টো নিজে কেস খেয়ে বসলো হালকা কাশি দিয়ে। সিফাত ভাইয়া? কে? ও হিয়া, রাইট? জি ভাইয়া, আমার কিছু কথা ছিল। আমার সাথে নাচতে পারবে না তাই তো? হ্যাঁ মানে আমার না পায়ে ওই একটু কেটে গিয়ে। থাক, আর বলতে হবে না। উজান কি খুব রাগ করেছে নাকি চিরকুটে আমার নাম তুলেছো বলে? হ্যাঁ মানে আপনি কোন ডিপার্টমেন্টে পড়ো? জি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ফার্স্ট ইয়ার না? জি। হলে তো থাকো না মনে হয়। জি ওই নীলক্ষেত্রের পিছনে। বাসা কোথায়? শ্রাবণ কি নিজের ভাই তোমার? জি। তোমার ভাইটা অনেক কিউট, অনেক সুন্দর করে কথা বলে, শুনতে ভালোই লাগে। আচ্ছা চিন্তার কিছু নেই, তোমাকে আমার সাথে কিছু করতে হবে না, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। ধন্যবাদ ভাইয়া। উজানের রাগ কিন্তু প্রচুর, একটু সামলে নিও কেমন? জি আসি আমি। হিয়া চলে গেলে সিফাত একটা নীরব শয়তানি হাসি দিয়ে উঠলে পাশ থেকে সিফাতের এক ফ্রেন্ড রাহাত সিফাতের কাঁধে হাত রাখে। কি মামা, এত বড় সুযোগটা মিস করলা? উজানের উইক পয়েন্ট এই হিয়া মুনতাসির, তাই তো? সেটা আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো? কাল দেখলে না ইউজান কী রকম এই মেয়েটার জন্য লিলিকে অবধি জুতা খুলে মারতে চাইছিল। এবার উজান শাহরিয়াল, তুমি শুধু দেখবে এই সিফাত অবায়রার কি জিনিস। ইস ভাইয়াটা কত ভালো, আমাকে কিছু বলতেও হলো না, তার আগে উনি কি সুন্দর সব বুঝে কি আমাকে মানা করেই দিল। আর এনাকে দেখো, শুধু শুধু আমার উপর রাগ করে কোথায় যেয়ে চলে গেল। কোথায় গেল উনি? হিয়া সব দিকে উজানকে খুঁজতে শুরু করে কিন্তু উজানকে খুঁজে পায় না। সাব্বির এসে বলে উজান ওদের বাস ঠিক করে নিয়ে আসতে মিলন স্যারের সাথে বাইরে গেছে। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্য ওই লুঙ্গি খুলে নর্মাল ড্রেস পরে নিয়ে তবেই বের হয়েছে। উজান আর মিলন স্যার আসে প্রায় ঘন্টা 2-1 পর। তখন রান্না প্রায় শেষের দিকে, আর একটু পর হয়তো সবাই খেতে বসবে। উজান আসলে সন্ধ্যা ঝিনুক মিলে উজানকে খোঁচা দিয়ে বলে ওঠে সিফাত আর হিয়া নাকি একটা রোমান্টিক গানে হ্যাপি করে নেচেছে। শুনেই উজানের রাগ যেন আরো চটচট করে বেড়ে ওঠে। উজান কিচ্ছু না বলে দাঁত মুখ খিচে সোজা নিজের রুমে চলে যায়। উজান আসার 2 মিনিট পর হিয়া আসে উজানের পিছু পিছে। উজান গেট খুলে দিতেই হিয়া এপাশ ওপাশ তাকিয়ে টুক করে উজানের রুমে ঢুকে পড়ে গেট লাগিয়ে দেয়। উজান এতক্ষণ দাঁড়িয়ে ওর লাগেজ প্যাক করছিল। কোথায় যাচ্ছেন আপনি? আরে কোথায় যাচ্ছেন আপনি? বাড়ি যাবেন? কাল যে বলেন আমাদের বাসে তুলে দিয়ে আপনি তারপর ফিরবেন। উজান হিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে হিয়া এবার ভীষণ রাগ ধরে হিয়াকে উজানের ব্যাগটা হাত দিয়ে চেপে দিয়ে উজানের সামনে দাঁড়িয়ে যায়। কি হলো কি? কথার উত্তর দিচ্ছেন না কেন আমার? কি চাই তোমার এখানে? কিসের জন্য আসছো আমার কাছে তুমি? আপনি আমার সাথে এরকম করে রাগ কেন করছেন? আমার কথাটা একটু শুনুন। আমি কে যে তোমার সাথে রাগ করব? কে হই কি আমি তোমার? আচ্ছা লোক তো আপনি। হিয়া, আমার সামনে থেকে সরো, আমার এমনিতেই অনেক লেট হচ্ছে। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু আপনি কেন এখন? আমি তো অনেক কিছুই বলি, কিন্তু তুমি শোনো কোনটা? হ্যাঁ আমি শুনি না আপনার কথা। রিয়েলি? আমার কথা শুনলে আমার ফিলিংসটা বুঝলে তুমি ওই সিফাতের সাথে গিয়ে জড়াজড়ি করে নাচতে পারতে না অন্তত। কি? আমি কখন গিয়ে আবার সিফাত ভাইয়ার সাথে নাচলাম? কে দিয়েছে আপনাকে এসব ভুল ভাল ইনফরমেশন? হ্যাঁ কে দিয়েছে? ঝিনুক আর সন্ধি যে বলল তুমি আর সিফাত। ওরা বললো আর আপনি অন্য বিশ্বাস করে নিলেন? তার মানে তুমি সিফাতের সাথে? না নাচিনি। খুশি? এখন তো মনে হচ্ছে কেন নাচলাম না। নাচতাম তখন ভাইয়া আমার কোমর ধরতো, হাত ধরতো, নাচতে নাচতে আমার অন্য শরীরে আমার তিলটা দেখে নিত। খুব ভালো হতো তখন, খুব খুব। হিয়ার কথায় উজান রেগে গিয়ে হিয়ার মাথার পেছন থেকে হিয়ার চুল ধরে টেনে এনে হিয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকে দেয়। বড্ড বেশি কথা বলতে শিখে গেছো তুমি। আমার চুলে কিন্তু লাগছে। হ্যাঁ লাগুক, এরকম মিষ্টি মেয়ে হয়ে থাকবা সারা জীবন, বুঝলা?
আমি ছাড়া অন্য ছেলেকে ভুলেও ওসব দিক দিয়ে দেখবা না। ঠেকা আমার আমার চাকরি ভালো রাখবে তার দিকেই আমি তাকাবো। আপনার কি? আমার অনেক কিছু। কি অনেক কিছু? ভালোবাসি জিজ্ঞেস করলে তো বলেন আমি নাকি আপনার টাইপ না। তাহলে কিসের জন্য আমি আপনার কথা শুনবো শুনি? তুমি কেন ভাবো সবসময় যে আমি তোমাকে ভালোবাসি? কি বোঝো তুমি ভালোবাসায়? ছোট্ট একটা মেয়ে, কেবলই ফার্স্ট হিয়ার, তার আবার মুখে অলওয়েজ প্রেম ভালোবাসার কথা। তুমি কি ছোট থেকে এত পাকা ছিলে না ভার্সিটিতে উঠে আমাকে দেখার পর? বালাই ষাট, আপনি কি সিনেমার হিরো নাকি যে আমার আপনাকে দেখলে প্রেম ভালোবাসা নামক পাখা গজাবে? তা কি বলে সিপাত, কে না করলে? বলতে গিয়েছিলাম পায়ে চোট পেয়েছি, নাচতে পারবো না, তখন উনি বললো নাচতে হবে না। সিপাত নিজে থেকে নাচবে না বলেছে। স্টেঞ্জ। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু ওই সিপাতের থেকে দূরে থাকবা। কেন দূরে থাকবো? ভাইয়াটা কত ভালো আপনি জানেন। আমার জানতে হবে না, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করবা। ঠেকা আমার। সিফাত ভাইয়া না অনেক শান্ত, আপনার মতো এই এত কথায় কথায় রেগে যায় না, বুঝলেন? উজান হিয়ার চুল আরো মোট করে কাছে টেনে এনে হিয়ার কোমরের কাছে রাখা হাতটা আরো শক্ত করে চেপে ধরে। কি বললা আরেকবার বলো। কিছু বলিনি তো। কে ভালো? আপনি আপনি হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। দেখি ফোনটা কোথায় তোমার? যেটা তখন কুইজে পেলাম। ওইটা তো শ্রাবণের কাছে। ওটা নিয়ে শ্রাবণকে একবার পাঠিয়ে দিও আমার এখানে, কুইক। হ্যাঁ, কিন্তু আপনি এত তাড়াতাড়ি? আড়াইটার ফ্লাইট আমার, অলরেডি 1:30 পার হচ্ছে, পরের ফ্লাইট নেই আর তাই যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু না খেয়ে চলে যাবেন? সময় নেই হিয়া, যাও গিয়ে শ্রাবণকে ডেকে নিয়ে আসো। আচ্ছা আপনি গোছাতে থাকেন, আমি আসছি। হিয়া দৌড়ে গিয়ে একটা প্লেটে পোলাও, রোস্ট আর বুটের ডাল নিয়ে শ্রাবণ সহ উজানের কাছে আসে। উজানের ব্যাগ গোছানো শেষ, এখন সে রেডি হয়ে হাতে ঘড়িটা পড়ছিল। দেখি আগে একটু খেয়ে নিন তো। সময় নেই হিয়া আমার ফ্লাইটের। আর শ্রাবণ এদিকে এসে বস। আপনি আগে খাবেন কি? কি বাংলা সিনেমা নায়িকাদের মতো ঢং শুরু করলে? আমি আনতে বলেছিলাম আমার জন্য খাবার। এই আপনি একটুতে এরকম বাঘের মতো রেগে যান কেন বলুন তো? অসহ্য লাগে এই জিনিসটা আমার। সাথে তো তুমিও রাগ করো তার বেলা। দেখি হ্যাঁ করুন, আমি খাওয়াই দিলে তো আর দেরি হবে না আপনার। তুমি আমাকে খাইয়ে দেবে হিয়া পাখি? এখন ঢং কে শুরু করলো? না না দাও, আর করব না। উজান ফোন নিয়ে শ্রাবণকে হোয়াটসঅ্যাপ ইমো খুলে দিয়ে কিভাবে ভিডিও কলে কথা বলতে হয় সব শিখিয়ে দিতে থাকে। শ্রাবণের ছোট্ট দুঃখর মস্তিষ্ক খুব সহজে সেগুলো রপ্ত করে নেয়। আর এদিকে হিয়া একবার উজানকে খাইয়ে দিচ্ছে তো কখনো শ্রাবণকে বুঝিয়ে দিতে গিয়েই হঠাৎ উজানের চোখ যায় হিয়ার ওপরে। হিয়া একদম বাষ্পী, মানে তার মায়ের মতো করে সেভাবে খাইয়ে দিচ্ছে, যেভাবে বাড়ি গেলে উজানের মা উজানকে খাইয়ে দেয় আর উজান ফোনে গেম খেলতে থাকে। উজান একটা শান্তির শ্বাস টানে, এবার উঠে পড়ে। দেখি পানিটা নিন, আর অল্প একটু আছেই, দেই। না ওটা তুমি খাও। শ্রাবণ দেখি আয় এদিকে। উজান ওর কাঁধে ব্যাগটা ঝুলিয়ে আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে ওর ওয়ালেট থেকে কিছু টাকা বের করে শ্রাবণের হাতে দিতে ধরলে শ্রাবণ হাত গুটিয়ে নেয়। হিয়ার দিকে তাকাতে হিয়া চোখের ইশারায় মাথা নাড়িয়ে বলে, তুই টাকাটা নিবি না? উজান পেছন ফিরে হিয়াকে মাথা নাড়াতে দেখেই রেগে ওঠে। এমন কেন তুমি হিয়া? আপনি যান, আপনার ফ্লাইটে দেরি হচ্ছে না এখন? তুমি না জাস্ট একটা। উজান আবার ওয়ালেটে টাকাগুলো ঢুকে নিয়ে শ্রাবণকে দু গালে পরপর দুটো চুমু এঁকে দেয়। মন তো চাইছে না তোমাদের ছেড়ে যেতে। বেশি পাকনামো না করে সবসময় সন্ধি আর ঝিনুকের সাথে সাথে থাকবা। ইনফ্যাক্ট শ্রাবণকেও আমি যাবার পর আর একা ছাড়বা না, ঢুকেছে কথা মাথাতে? উজান যেতে ধরলে অমনি হিয়া বলে ওঠে, পৌঁছে আমাকে একটা ফোন দিন, চিন্তায় থাকবো। কথাটা বলেই হিয়া লজ্জায় পুরো লাল হয়ে মাথা নামিয়ে নেয়। হিয়ার এই বউ টাইপ কথা শুনে আর লজ্জা পাওয়ার মুখ দেখে উজান একটা হাসি দিয়ে দেয়। না মানে আমাকে না হোক আপুকে যদি। দেবো, আসছি। উজান হিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে সাব্বির, তুষার সবাইকে বলে যে হিয়ার দিকে একদম কড়া নজর রাখতে।
এদিকে হিয়া শ্রাবণকে নিয়ে নিজেদের রুমে এসে ভাতের প্লেটটা হাতে নিয়ে উজানের কথা ভাবতে থাকে। এখন এই বাকি এটো ভাতটা হিয়া কি করবে? হিয়া তো খাবার নষ্ট করার মতো মেয়ে না। হিয়া জানি এই একটা ভাতের গুরুত্ব কি। তার উপর এই ভাতটা আবার উজানের এটো করা। হিয়ার মন তো না চাইতেও সেগুলো খেয়ে বসে গপ গপ করে। এই প্রথম হিয়া শ্রাবণ ছাড়া উজানের এটো খেলো। অনেক 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 পরিতৃপ্তি করেই খেলো। উজানের আদেশে হিয়া আর শ্রাবণ ঢাকা ফেরা অবধি সন্ধ্যা আর ঝিনুকের সাথে সাথেই থাকে। সেদিন উজান রংপুর চলে আসার পর হিয়ারাও বাসে করে ঢাকা ফিরে আসে। সেদিন আর কারোর সাথে সেরকম কারো কথা হয় না। পরের দিন আবার সেই ক্লান্ত শরীর নিয়ে হিয়া টিউশন পড়াতে যায়। ভাগ্যিস ট্যুরের জন্য ভার্সিটিটা একদিন বন্ধ। টিউশন পড়ে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 9টার দিকে হিয়া রাতের খাবারের জন্য ভাত বাড়িয়ে আলু কুটতে থাকে। আর এমন সময় উজান হিয়ার নতুন ফোনে ফোন করে। উজানের ফোন আসতেই শ্রাবণ লাফিয়ে বই খাতা গুছিয়ে কানে হেডফোন গুজে দিয়ে বক বক করতে শুরু করে। ফোনটা পাবার পর থেকে একবারও হিয়া শখ করে ফোনটা নাড়াচাড়া করে দেখেনি। ওই শ্রাবণী উজানের ফোন আসলে রিসিভ করে আর কথা বলে। আজকে সারাদিন তুমি এখন ফোন দিলে? ব্যস্ত ছিলাম খুব, এখানে অনেক দিন পর বাড়িতেই ফিরলাম, বুঝিসই তো। কি করো? কবে আসবা তুমি? কবে দেখা করবা আমার সাথে আবার? কাল না গেলে পরশু আসবো শিওর। পরশু? আরও একটা দিন? তোর বুবু কোথায় রে? কি করে হাঁস পাখিটা আমার? বুবু আলু কাটে। আলু? আলু ভাজি করবে রাতে, গরম গরম ভাত দিয়ে আলু ভাজি খাবো। শুধু আলু ভাজি? আর কিছু নেই সাথে? না, আর কি থাকবে? বুবু তো ভর্তা করতো, বলে ভর্তা করলে তেল কম লাগে, ওই জন্য ভাজি করে না সবসময়। কিন্তু আমার ভর্তা ভালো লাগে না, তাই আজকে বলেছি বলে ভাজি করছে। দুপুরে কি দিয়ে ভাত খাইছিস? দুপুরে আজকে লাউ শাক আর ভাত খাইছি। কি মজা করে লাউ শাকটা রাঁধছিল বুবু, ইস জানো আমি গপ গপ করে এতগুলা খাইছি। শ্রাবণের মুখে কথাগুলো শুনেই উজানের বুকটা ফাঁকা হয়ে আসে। সে বাড়ি আসার পর থেকে তার মা তার জন্য যা পারছে রান্না করছে। পোলাও, কুরমা থেকে শুরু করে খাসির রোস্ট সহ বাহারি ধরনের মিষ্টি ঘন্টার পর ঘন্টা উজানের জন্য রুমে দিয়ে পাঠাচ্ছে কত নামি দামি খাবারের আইটেম। আর হিয়া কিনা এখানে তেল বাঁচাতে গিয়ে ভর্তা দিয়ে কয়েক সেকেন্ড কোনো কথা আর উজানের মুখ দিয়ে বের হয় না। এদিকে তার বাবাও এখন অনেকটা সুস্থ, আর বাসবি জোর করে তাকে এই বাড়িতে কয়েকদিন নিয়ে এসে রেখেছে। সমরেশের ইচ্ছে হয়েছে আজ সে তার বাসবির হাতে খিচুড়ি খাবে। তার জন্যই আবার বাসবি রান্নাঘরে গিয়ে হাঁড়ি ভর্তি মাংস থেকে শুরু করে বেগুন ভাজা, বেগুনের চপ, টিকিয়া আরও কত কি শুরু করে। বাসবির মায়ের মন তো আজ এতদিন পর সন্তান স্বামী পেয়ে খুশিতে কি থেকে কি করবে বুঝে উঠতে পারছে না। এসব চিন্তা করতে গিয়ে উজান থমকে যায়। ভালো ভাইয়া শুনছো? ভাইয়া। শ্রাবণ, তোমার হাতে আবার ফোন কেন? হিয়ার কথা শুনে শ্রাবণের বুকটা কুক করে উঠে। ওই ভালো ভাইয়া ফোন দিয়ে। ভালো ভাইয়াকে বলো ফোন রাখতে, তুমি এখন পড়তে বসবা। একটু বলি না বুবু, এখনই ভাইয়া ফোন দিল। আমি যেন রান্নাঘর থেকে এসে দেখি তুমি ফোন রাখছো। হিয়া চলে গেলে শ্রাবণ আর উজানের সাথে কথা বলতে শুরু করে। শ্রাবণ, তোর বুবু ওষুধগুলো খায় নিয়মিত? আমি তো মনে করে করে খাইয়ে দেই, কিন্তু বুবু রাগ হয়। রাগ হোক, তোর বুবু ওষুধ না খেলে তুই উল্টে তোর বুবুর উপরে রাগ করবি। তোর বুবু আর কিছু খায়নি সারাদিনে? না, তুমি যেই ফলগুলো কিনে দিয়েছিলে ওগুলো তো আমি খেয়েই শেষ করলাম। সকালে একটা আপেল কাটলো বুবু, কেটে একটা পিস খেয়ে অমনি ধুয়ে দিয়ে দৌড়ে টিউশন পড়াতে চলে গেল। একটা দীর্ঘশ্বাস টানে। তোর বুবু আসলে বুবুকে ফোনটা ধরে দিবি তো, ওকে একবার দেখবো। উজান কথা শেষ না হতেই হিয়া রুমে আসে, আর তখনই শ্রাবণ হাত বাড়িয়ে ফোনটা হিয়ার দিকে তাক করে। বুবু বুবু ভালো ভাইয়া কথা বলবে, একটু তাকা না এদিকে। শ্রাবণের কথায় হিয়া শ্রাবণের দিকে তাকে ফোনটা শ্রাবণের হাত থেকে কেড়ে নেয়। আপনার কি খেয়ে দিয়ে আর কাজ নেই? কি কথা শ্রাবণের সাথে এত আপনার? ওসব সিগারেট কথা তোমাকে বলা যাবে না। শুনুন, কাল থেকে এরকম করে যখন তখন ফোন দিবে না। আজকে রিমাবু নেই, কাল হয়তো চলে আসবে, আর উনি হয়তো ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারে। আরে রিমা কোনো ব্যাপার হলে রিমাকে তো আমি
রিমাকে আপনি? না না কিছু না। বাহ, গোলাপি জামাটাই তো তোমাকে অনেক কিউট লাগছে দেখতে। তোমার এরকম গোলাপি জামা ছিল আগে পরনি কেন কখনো হিয়া পাখি? নতুন কিনেছি, খুশি? একটা কথা বলি। তাড়াতাড়ি বলেন। বলবো? ন্যাকামো না করে বলেন। কালকে ক্লাস পরীক্ষা আছে, আমি পড়তে বসবো। তোমার তিলটা একটু দেখাবা হিয়া। কি? হিয়া উজানকে ঝাড়ি দিতে ধরবে তার আগে উজান সাথে সাথে ফোন কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর এদিকে তো হিয়া উজানকে অসভ্য, বেয়াদব আরো কি কি বলে যে গালি দিতে শুরু করে ওই ভালো জানে।